কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের পছন্দের ওয়েব সিরিজ দ্য রিসোর্টের পার্ট 2 নিয়ে। যে ওয়েব সিরিজে দেখানো হয় একেবারে সাধারণ পরিবার থেকে উঠে আসা ভেট্রি নিজের পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য রিসোর্টে সার্ভিস বয় হিসেবে কাজে যোগ দেয়, কিন্তু এর পরে থেকে তার সাথে কি হয় সেটাই দেখার পালা। এই ওয়েব সিরিজটা খুব ভালোভাবে বোঝার জন্য এই ওয়েব সিরিজের পার্ট 1 দেখে আসতে পারেন। পার্ট 1 অলরেডি আপলোড করা হয়েছে আমার চ্যানেলে। আপনারা চাইলে কমেন্ট বক্সের সর্বপ্রথম যে কমেন্টটা দেখবেন সেখানে লিঙ্কে ক্লিক করেই পার্ট 1 দেখা শুরু করতে পারেন। এছাড়া আই বাটন অর্থাৎ ভিডিওর ডান পাশের ওপরের দিকে যে লেখাটা উঠেছে সেখানে ক্লিক করলেও পার্ট 1 দেখে আসতে পারেন। আর যারা পার্ট 1 আগেই দেখেছেন তারা এখান থেকেই শুরু করতে পারেন। তো চলুন শুরু করা যাক। পার্ট 1 এর শেষে দেখা গিয়েছিল ভেট্রি কোরিয়ান গেস্টদের জন্য লুকিয়ে ডিশ বানিয়েছিল, আর সেটা সেই কোরিয়ান গেস্টরা অনেক বেশি পছন্দ করেছিল। কিন্তু যখন এটা নেদুমারান জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায়, ভেট্রিকে অপমান করে কিচেন থেকে বের করে দেয়। এদিকে তখনই নেদুমারান তার অ্যালবাম থেকে একটা ছবি বের করে, আর যে ছবিটা ছিল ভেট্রির বাবার। তো পার্ট 2 এর শুরুতেই দেখা যায় ভেট্রি সেই কিচেনকে সামলাচ্ছে এবং তার অর্ডারেই সব কাজ হচ্ছে, আর সেখানে সবাই তার প্রশংসা করছে। আর ঠিক তখনই দেখা যায় নেদুমারান ঘুম থেকে জেগে ওঠে। আসলে নেদুমারান এটা স্বপ্নে দেখেছিল, তার ভয় হচ্ছিল এই রিসোর্টে তার থেকে ভালো শেফও যদি কেউ চলে আসে এবং তার জায়গাটা যদি কেউ দখল করে নেয় তাহলে কি হবে। আসলে ভেট্রির খাবার টেস্ট করার পরে এবং তার বাবার নাম জানার পরে নেদুমারানের এটাই মনে হচ্ছিল। এদিকে ভেট্রিও রেগে গিয়েছিল যে সে এই রিসোর্ট ছেড়ে চলে যাবে, কিন্তু পরে বুঝতে পারে তার ঘাড়ে ঋণের বোঝা রয়েছে, আর এই জন্য সে থেকে যায়। পরের দিন উল্টো নেদুমারানের কাছে আসে আর সরি বলে কোরিয়ান গেস্টদের জন্য যদি আমি তখন ডিশ তৈরি করতে না পারতাম তাহলে এই রিসোর্টের বদনাম হতো, যার ফলে বাধ্য হয়ে সেই ডিশটা আমাকে তৈরি করতে হয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন। এছাড়া ভেট্রি সেখানে তার মনের ইচ্ছাটাও বলে যে সে কিচেনে একজন শেফ হিসেবে কাজ করতে চায়। এরপরেই রিসোর্টের মালিক অর্থাৎ রঘুপতি স্যার নেদুমারানকে ডেকে নেয়। আসলে রঘুপতি জেনে গিয়েছিল যে সেই কোরিয়ান গেস্টদের জন্য ডিশটা নেদুমারান নয় বরং ভেট্রি বানিয়েছিল, যে একজন সাধারণ রুম সার্ভিস বয়। আর এটা জেনে রঘুপতি অবাক হয়ে গিয়েছিল। রঘুপতি বলে ভেট্রির ডিশটা তাদের এতই পছন্দ হয়েছিল যে তারা তার অনেক প্রশংসা করেছে, শুধু প্রশংসাই নয় বরং 5,000 টাকা টিপসও দিয়ে গেছে। এই কথাটা শুনে নেদুমারানের মুখ থেকে হাসি উড়ে যায়। অন্যদিকে রঘুপতি বলে এত ট্যালেন্টেড একটা ছেলে যদি রুম সার্ভিসে পড়ে নষ্ট হতে থাকে তাহলে কেমন করে হবে, ওকে কিচেনে নিয়ে আসা দরকার। কিন্তু তখনও নেদুমারান তার জেদের ওপরে বসে থাকে আর রঘুপতিকে বলে কিচেনের নিয়ম অনুযায়ী রিসোর্টের বাইরের কোনো কর্মচারী হুট করে সরাসরি শেফদের টিমে যুক্ত হতে পারবে না, এটার কিছু নিয়ম কারণ রয়েছে। রঘুপতি নেদুমারানকে বলে এই বিষয়টা নিয়ে আরও একবার ভেবে দেখার জন্য। আসলে রঘুপতিও বুঝতে পেরেছিল এখানে শুধুমাত্র কিচেনের নিয়ম নয়, নেদুমারানের অহংকার এবং জেদও রয়েছে, যার ফলে সে ভেট্রিকে কোনো সুযোগই দিতে চাচ্ছে না। এদিকে নেদুমারান দেখা যায় রিসোর্টের স্টাফদের নিয়ে একটা মিটিং ডাকে, আর সেই খবরটা উত্তম স্যারের কাছ থেকে ভেট্রি জানতে পারে। আর জেনে সে ভয় পেয়ে যায়, তার কাছে মনে হচ্ছিল এই মিটিংটা ভেট্রির চাকরি খেয়ে দেবার জন্য। কিন্তু উত্তম স্যার তাকে শান্ত করে আর সাহস দেয়, বলে তুমি যতটা পরিশ্রমী এবং সততার সাথে কাজ করো এখান থেকে চাকরি চলে গেলেও আমি তোমার জন্য নতুন একটা চাকরির ব্যবস্থা করব। কিন্তু ভেট্রি কোনোভাবেই চাইছিল না এই রিসোর্ট থেকে সে চলে যায়, কারণ এই রিসোর্টটাকে সে খুব ভালোবেসে ফেলেছে আর এখানেই সে তার ক্যারিয়ার করতে চায়। এদিকে দেখা যায় সেই কিচেনের আরও একজন শেফ গ্রেস ঐশ্বরিয়া এবং ভিনাকে বলে নেদুমারান 5 বছর আগে আরও একজন শেফকে রেড কার্ড দেখিয়েছিল মদ খেয়ে খাবার বানানোর অপরাধে। আর এই রেড কার্ডের মানেটা হচ্ছে রেড কার্ড দেখানোর পরে সেই শেফ এই শহরের কোনো বড় হোটেল বা রিসোর্টে কোনো বড় কিচেনে কাজ করতে পারবে না। এই কথাটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায় ঐশ্বরিয়া আর ভিনা। বেশি টেনশনে পড়ে যায় ভিনা আর বলে যদি গতকাল রাতের মদ খাওয়ার কথাটা নেদুমারান স্যার জেনে যায় তাহলে তাদের কি হবে, তাদের নিশ্চয়ই একই শাস্তি দেবে, ভিনার ক্যারিয়ারের কি হবে। ভিনা বলে নেদুমারান স্যার তো তার মেয়েকে অন্য কোথাও একটা সেট করে দিতে পারবে, কিন্তু আমার কি হবে, আমার ক্যারিয়ারের কি হবে। আসলে ভিনাকে সেভ করার মতো সেখানে কেউ ছিল না। তখনই কিচেনের আরও একজন সিনিয়র শেফ জন সেখানে চলে আসে এবং তাদের মিটিংয়ের ব্যাপারে কিছুটা আইডিয়া দেয় আর সময়টা বলে যায়। আর এটা শুনে ঐশ্বরিয়া একটু নিশ্চিত হয়ে যায় তার বাবা নেদুমারান আসলে তাদের মদ খাবার ব্যাপারটা জানতে পারেনি, জানলে এতক্ষণে তাদের চাকরি চলে যেত এবং রেড কার্ডও পেয়ে যেত। কিন্তু একটা ভয় এখনো ঐশ্বরিয়ার মনের মধ্যে ছিল, গতকাল রাতে যা যা হয়েছে অর্থাৎ ঐশ্বরিয়া আর ভিনা মদ যে খেয়েছিল সেটা ভেট্রি জানে, আর ভেট্রি যদি নেদুমারান স্যারকে বলে দেয় তাহলে কি হবে। এই জন্য তারা আবারও ভেট্রির কাছে চলে আসে। ভেট্রি তখন বলে আপনাদের যেমন আপনাদের চাকরি নিয়ে অনেক টেনশন রয়েছে, ঠিক আমারও আমার চাকরিটা অনেক প্রয়োজনীয়, আমার
আমার কাছে সেই চাকরিটাই সবার আগে, তাই আমি ইচ্ছে করে জেনে বুঝে কারো সর্বনাশ করব না। কিন্তু হ্যাঁ, একটা কথা, নেদুমারান স্যার যদি সরাসরি আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তাহলে আমি মিথ্যে বলবো না। এটা শুনে তাদের ভয়টা আরো বেড়ে যায়। সাহায্যের জন্য তারা ম্যানেজার রাজনের কাছে চলে আসে আর সবকিছু খুলে বলে। ম্যানেজার রাজনও বলে সত্যিটা লোকানোর চাইতে এটাই ভালো হবে তারা সত্যিটার মুখোমুখি হোক। নেদুমারান স্যারকে তারা যেন সত্যিটা নিজে থেকেই বলে, এরপরে যা হবার সেটা তাদের ভালোর জন্যই হবে। কিন্তু তারা ভয় পাচ্ছিল। এরপরেই রিয়াকে দেখানো হয়, যে একটি ক্যাফেতে এসে বসে অপেক্ষা করছিল দীপকের জন্য। দীপক চলে আসে, আর এই দীপক হচ্ছে রিয়ার হাজব্যান্ড। রিয়া আসলে দীপককে সেখানে ডেকেছিল তার প্রেগনেন্সির ব্যাপারটা জানানোর জন্য, কিন্তু দেখা যায় দীপক সেখানে আসার পরপরই রিয়ার কথা শোনার পরিবর্তে, এছাড়া তাদের সম্পর্কের কথা বলার পরিবর্তে তার বিজনেস এবং বিজনেসের যে লস হচ্ছে সেটার ব্যাপারে বলতে শুরু করে। আর এই কথাটা এত দূর চলে যায় যে দুজনের মধ্যে অনেক বড় একটা তর্কাতর্কি শুরু হয়ে যায়, যার ফলে একটা সময় রেগে গিয়ে রিয়া তার প্রেগনেন্সির কথা না জানিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে দেখা যায় লাঞ্চের সময় ঐশ্বরিয়া আর ভিনা ভিকিকে সব কথা খুলে বলে। আসলে ভিনা আর ভিকি একে অপরকে ভালোবাসতো, এই জন্য তারা ভিকির কাছে সাহায্য চায়। কিন্তু ভিকি পুরো কথা না শুনেই ভেট্রির কাছে চলে যায় এবং তার টেবিলে যেয়ে তাকে হুমকি দিতে শুরু করে। এদিকে ভেট্রিও বলে তার চাকরি বাঁচানোর জন্য সে যা ইচ্ছা করতে পারে। এদিকে ঐশ্বরিয়া আর ভিনা বুঝতে পারে ভিকিকে বলে আসলে তারা ভুলই করেছে। এই জন্য ঐশ্বরিয়া অনেক সাহস নিয়ে নেদুমারানের কেবিনে চলে আসে। আর সেখানে আসার পরে ঐশ্বরিয়া একটু অবাকই হয়, কারণ এই প্রথমবার সে তার বাবাকে মদ খেতে দেখল। আর এই দৃশ্য দেখার পরে কিছু সময়ের জন্য ঐশ্বরিয়া তার সব কথা ভুলে গিয়েছিল। এরপরে যখন ঐশ্বরিয়া তাদের সেই ঘটনার কথাটা নেদুমারানকে বলতে যাবে, নেদুমারান তাকে থামিয়ে দিয়ে বলে এখন আর কিছু বলতে হবে না, যা বলার মিটিংয়ে বলবে। আর ঐশ্বরিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। ঐশ্বরিয়া এতে আরো বেশি ভয় পেয়ে যায়। বাইরে আসার পরে ভিকি এটা জানতে পারার পরে সে উল্টো রেগে যায়, আর ভিকি সেখানে সব দোষ ঐশ্বরিয়াকে দিয়ে দেয়, কারণ ভিনা তার চাকরি বাঁচানোর জন্য সেখানে কান্নাকাটি করছিল। এদিকে কিচেনে মিটিং এর সময় হয়ে গিয়েছিল। সব শেফদের সাথে সেখানে ভেট্রিও ছিল। সবাই সেখানে ভয়ে ছিল। ঐশ্বরিয়া আর ভিনা তাদের শাস্তির জন্য ভয় ছিল, আর বাকি শেফরাও ভয় ছিল যে তাদের সাথে আসলে কি হতে যাচ্ছে। আর এরপরেই সেখানে নেদুমারান চলে আসে। নেদুমারানের মুখের এক্সপ্রেশন দেখে সবাই ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারে যে তাদের সাথে এখন ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। কিন্তু নেদুমারান সেখানে তেমন কিছু বলে যেটা কেউ ভাবতেই পারেনি। নেদুমারান সেখানে কোরিয়ান সেই গেস্টদের ফিডব্যাক পড়ে শোনায়। এছাড়া এটাও বলে সেই কোরিয়ান গেস্টরা সেই খাবারটা খেয়ে এতই খুশি হয়ে গিয়েছিল যে 5,000 টাকা টিপস দেয়। নেদুমারানের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু নেদুমারানের মনে ছিল অন্য প্ল্যান। নেদুমারান তখন সবাইকে অবাক করে দিয়ে বলে যেহেতু ভেট্রি ভালো কাজ করেছে তাই তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আগামীকাল সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত এই রিসোর্টের সবগুলো অর্ডার যদি পুরোপুরি ঠিকঠাকভাবে ভেট্রি সাপ্লাই করতে পারে এবং কিচেনটাকে কোনো ভুল ছাড়াই সামলাতে পারে, তাহলে তাকে রুম সার্ভিস বয় থেকে একজন শেফে প্রমোশন করা হবে। আর যদি একটা ভুলও করে তাহলে ভেট্রিকে এই কিচেন থেকে সব সময়ের জন্য দূরে থাকতে হবে। এটা শুনে ভেট্রি যেমন খুশি হয়, সাথে তার মনের ভেতরে একটা ভয়ও কাজ করে। এদিকে নেদুমারান এরপরেই আসে ভিনা আর ঐশ্বরিয়ার কাছে তাদের ভুলের শাস্তি দেওয়ার জন্য। তখন তাদের বুকটা ধপধপ করে কাঁপছিল। তখনই নেদুমারান বলে তারা যে ভুলটা করেছে তার জন্য তাদের 5 দিনের শাস্তি দেওয়া হলো। এই 5 দিন তারা এই কিচেনের কাজ শেষ হওয়ার পরে পুরো কিচেনটাকে ক্লিন করবে, আর এটাই তাদের শাস্তি। তখন তারা হাফ ছেড়ে বাঁচে। আর এটা থেকে এটা বোঝা যায় নেদুমারান আসলে তাদের মদ খাবার ব্যাপারটা এখনো জানতেই পারেনি। তাদের শাস্তিটা আসলে দেওয়া হয়েছিল শুধুমাত্র ভেট্রিকে কিচেনে ঢুকতে দেওয়ার জন্য এবং তাকে ডিশ বানাতে দেওয়ার জন্য। এদিকে ভেট্রির এই সুযোগ পাওয়ার কথা শুনে কিচেনের ভেতরে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এখন শুধু নেদুমারানই নয়, বাকি শেফরাও হিংসায় জ্বলতে থাকে যে তারা এত বড় সুযোগ এখন পর্যন্ত পেল না, অথচ একজন সাধারণ রুম সার্ভিস বয় এত বড় একটা সুযোগ পেয়ে গেল। আর সব থেকে বেশি হিংসা হচ্ছিল ভিকির। ভিকি ভাবছিল সে একজন সাধারণ রুম সার্ভিস বয়, যদিও একদিনের জন্য, কিন্তু তারপরও ভিকিকে তার আন্ডারে কাজ করতে হবে, আর এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এদিকে এই খবরটা যখন বাইরে চলে আসে অনেক বেশি খুশি হয় পান্ডিয়া। লাঞ্চের সময় পান্ডিয়া সেখানে সবাইকে খোঁচা মারতে থাকে, বিশেষ করে তাদের যারা রুম সার্ভিসকে সবসময় খোঁচা মারত, নিচু চোখে দেখত। আর আজকে সেই রুম সার্ভিস বয়ের আন্ডারেই তাদের কাজ করতে হবে। এই জন্য সে তাদের খোঁচা মেরে কথা বলে তাদের পুরনো অপমানের শোধটা কিছুটা তুলে নেয়। এদিকে ভেট্রিকে অতটা খুশি দেখাচ্ছিল না, তাকে চিন্তিত দেখাচ্ছিল। তার মাথার মধ্যে শুধু একটা জিনিসই ঘোরাফেরা করছিল, কালকের সারাদিনের মেনু। ভেট্রি যখন এরপরেই রিসোর্টের মেনু দেখতে পায় সে অবাক হয়ে যায়। একদিনের ভেতরে এতগুলো আইটেম সে কিভাবে হ্যান্ডেল করবে। এদিকে এতক্ষণে কিচেনের বাকি সবাই বুঝতে পেরে
গিয়েছিল। ভেট্রিকে যে সুযোগটা দেওয়া হয়েছে প্রথম দেখাতে সেটা অনেক সহজ মনে হলেও আসলে সেই কাজটা ঠিক ততটাই কঠিন। এদিকে ভিকিও কোনোভাবেই হাল ছাড়ছিল না। সে নেদুমারানের কাছে আসে আর ভেট্রির নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে যাতে করে নেদুমারান তার সুযোগটা কেড়ে নেয়। কিন্তু ভিকিকে অবাক করে দিয়ে নেদুমারান উল্টো ভেট্রির প্রশংসা করতে থাকে। আর এই কথা শোনার পরে কিচেনের বাকি সবাইও অবাক হয়ে যায়। এদিকে রাতের বেলা ভেট্রির সেই খাবারের স্টলে এসে আগামীকালের প্রত্যেকটা মেনু একটা একটা করে প্র্যাকটিস করতে থাকে। আর সেই ইউনিক খাবারগুলো ফুড স্টলে যারা এসেছিল তারা খেতে অনেক পছন্দ করে, কিন্তু দেখা যায় বেশ কিছু কাস্টমার সেখান থেকে ফিরে যায় তাদের চাহিদা মতো খাবার না পেয়ে। এই জন্য সেই মহিলা বলে, তুমি এভাবে প্র্যাকটিস করতে থাকলে আমার ব্যবসার 12টা বেজে যাবে। তুমি আগে কাস্টমারদের চাহিদা অনুযায়ী খাবার বানাও, পরে প্র্যাকটিস করো। সমস্যা শুধু এখানেই শেষ হয়ে যায় না। ভেট্রি যে প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের জন্য সে ধরনের অনেক জিনিসপত্র, সবজি, কাঁচামালও লাগবে। এই জন্য সে আর পান্ডি চলে যায় সুপার শপে এবং বেশ কিছু আইটেম কেনার পরে সেই বিলটা রিসোর্টের নামে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে ঐশ্বরিয়া আর ভিনা চলে আসে। তাদেরকে দেখার পরে তাদের প্ল্যানটা ভেস্তে যায়, যার ফলে সেই আইটেমগুলো তারা আর কিনতে পারে না, কারণ তাদের কাছে এত টাকা তখন ছিলই না। কিন্তু এই বিষয়টা যখন উত্তম স্যার জানতে পারে সে তাদের কাছে চলে আসে এবং নিজে থেকে সে তাদের কিছু টাকা দেয়, সাহায্য করে, যাতে করে ভেট্রি প্র্যাকটিস করতে পারে এবং তার কাজটা ঠিকঠাকভাবে করতে পারে। উত্তম স্যারের মতে ভেট্রি তাদেরই গ্রামের লোক, আর ভেট্রি যদি এখানে কিচেনে সফল হয় তাহলে শুধু ভেট্রির নামই বাড়বে না, বরং এই রিসোর্টে পুরো রুম সার্ভিস ডিপার্টমেন্টের সম্মানও বেড়ে যাবে। এদিকে রিয়াকে দেখানো হয় যে এখনও অনেক বেশি কনফিউশনে ছিল তার ডিভোর্সটা নিয়ে, এছাড়া বেবিটাকে নিয়ে। ঠিক তখনই তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। আসলে রাজন তাকে একটা ছবি পাঠিয়েছিল, তার আগের ছবি, যখন তারা একসাথে ছিল। আর সেই ছবিতে রিয়ার হাসি মুখটা দেখা যাচ্ছিল। আগের সেই ছবিটা দেখার পরে এক মুহূর্তের জন্য রিয়া তার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যায় আর তার মুখের এক কোণে হাসি ফুটে ওঠে। এরপরে রিয়ার সিদ্ধান্ত নেয় সে বেশ কিছুদিন সেই রিসোর্টে যেয়ে থাকবে। আর রিসোর্টে আসার পরে সেই রুমটাই সে চুজ করে যেটাতে সে ছোটবেলায় থাকতো। রিসোর্টের মধ্যে একটা সময় নেদুমারানের সাথে রিয়ার দেখা হয়ে যায়। নেদুমারান রিয়াকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু যখন রিয়ার কাছ থেকে সে জানতে পারে যে বেশ কিছুদিন সে এখন রিসোর্টেই থাকবে এবং এই রিসোর্টের দায়িত্ব পালন করবে, তার বাবাকে একটু রেস্ট দেবে, তখনই নেদুমারানের মুখ থেকে হাসিটা সরে যায়। আর এ থেকেই বোঝা যায় নেদুমারানের মনের ভেতরে নিশ্চয়ই কিছু চলছিল, যার ফলে রিয়ার আশাতে সে খুশি হতে পারে না। এদিকে ভেট্রি তার সেই কঠিন পরীক্ষা নিয়ে সে অনেক বেশি টেনশনে ছিল। সে যখনই প্র্যাকটিস করতে যায় বা কোনো একটা সমাধান বের করে ফেলে তখনই নতুন একটা সমস্যা তার সামনে চলে আসে। এদিকে জিজু আঙ্কেলকে দেখানো হয় যে পদ্মাকে চুপি চুপি দেখছিল, কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না, পদ্মাও তাকে দেখে ফেলে। আর পদ্মা যখন তার সামনে চলে আসে জিজু আঙ্কেলের ভয়ে বুকটা কেঁপে ওঠে। পদ্মাকে সামনে দেখে জিজু আঙ্কেলের মুখ থেকে একটা কথাও আর বের হচ্ছিল না, কিন্তু পদ্মা তখনই হেসে দেয় এবং নিজে থেকেই নিজের নাম্বারটা জিজু আঙ্কেলকে দিয়ে দেয়। নিজের পুরনো প্রেমিকার নাম্বার পেয়ে যেন জিজু আঙ্কেল আকাশের চাঁদ পেয়ে যায়, সে অনেক খুশি হয়। এদিকে পান্ডি আর ভেট্রি তারা চাইছিল কিছু নিউজ জানার জন্য যে আগামীকাল কিচেনে কি কি হতে পারে, মানে তাকে কি কি করতে হতে পারে বা কি কি ডিশ তৈরি করতে হতে পারে। আর এই জন্য তারা চলে আসে আরও একজন রুম সার্ভিস স্টাফ নিধির কাছে এবং এই ব্যাপারে সাহায্য চায় কিচেনের তথ্য দেওয়ার জন্য। নিধি প্রথমে রাজি না হলেও পান্ডিয়া তাকে রিকোয়েস্ট করে, আর অবশেষে নিধি তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় আর বলে সে যদি কোনো ইনফরমেশন পায় তাহলে অবশ্যই তাদেরকে জানাবে। এদিকে রাজন রিয়ার সাথে কথা বলার জন্য তার রুমে আসে। সেখানে তারা অনেকক্ষণ কথা বলে আর এই কথায় কথায় রিয়া একটা সময় কাগজ দিয়ে একটা পাখি তৈরি করে ফেলে আর রাজনকে দেয়। ঠিক ওই সময়টাতে রিয়া হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে, তার বমি হতে শুরু করে। এটা দেখার পরে রাজনের মনটা ভেঙে যায়, কারণ সে অনেকটাই আন্দাজ করতে পেরেছিল যে রিয়া গর্ভবতী। তারপরেও একটু মন খারাপ করে সেই পাখিটা নিয়ে তার রুমে চলে আসে। আর একটা ক্যাবিনেট খুলতেই দেখা যায় রিয়া যখনই তাকে এই ধরনের কিছু দিত সেগুলো সে খুব যত্ন করে রাখত, আর আজকেও সে সেটাই করে। আর এটা দেখে বোঝা যায় রাজন আগে যেমন রিয়াকে ভালোবাসতো ঠিক এখনও ততটাই সে রিয়াকে ভালোবাসে। এদিকে ভেট্রি আর পান্ডি তারা কিচেনের আরও একজন জুনিয়র শেফকে নিধির কাছে নিয়ে আসে জোর করেই। আসলে সেই ছেলেটা নিধিকে পছন্দ করত, কিন্তু নিধি কোনোভাবেই তাকে পাত্তা দিত না। আজকে ভেট্রি আর পান্ডিকে সাহায্য করার জন্যই নিধি সেই ছেলেটার সাথে কথা বলে। তারা ভেবেছিল এই ছেলেটা কিচেনের সব ইনফরমেশন তাদের দিতে পারবে, কিন্তু ঘটনা হয় উল্টো। আসলে সেই ছেলেটার কাছেও কিচেনের তেমন কোনো ইনফরমেশনই ছিল না, সবকিছু নেদুমারান নিজেই জানত। কিন্তু তারপরও সেই ছেলেটা তাদের অনেক বড় একটা উপকার করে। সেই ছেলেটা নেদুমারানের রেসিপির বই
এবং মেনু ভেট্রির কাছে পর্যন্ত পৌঁছে দেয়, যেটা ভেট্রিকে অনেক সাহায্য করে। এরপরে সেই দিন রাতে খাবারের স্টলে এসে পান্ডি আর ভেট্রি পুরোপুরি প্র্যাকটিস করতে থাকে। প্রত্যেকটা ডিশ তারা বারবার বানাতে থাকে যাতে আগামীকাল কোনো ভুল না হয়। ঠিক তখনই দেখা যায় সেই মহিলার মেয়ে সিনিও সেখানে চলে আসে আর ভেট্রিকে উইশ করে। এছাড়া তাকে একটা নাইফ রোলও দেয় যাতে করে ভেট্রি তার পছন্দ মতো এবং স্বাচ্ছন্দ্যে আগামীকালকের কাজগুলো করতে পারে, কারণ সিনিও চায় ভেট্রি তার স্বপ্ন পূরণ করুক, সে প্রতিষ্ঠিত হোক। এটা কি সিনি শুধুমাত্র শুভকামনা জানানোর একটা ইচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণও লুকানো ছিল, সেটা আমরা ধীরে ধীরেই জানতে পারবো। অবশেষে রাতের বেলা ভেট্রির কাছে শেফের পোশাকও চলে আসে। এখন শুধু আগামীকাল সকালের অপেক্ষায়, আর সেই সকালটাও হয়ে যায়। ভেট্রি দেখা যায় পোশাক পরে রেডি হয়ে যায়। এছাড়া তার সব নোটগুলো এবং ডিশের টিপসগুলো সে যত্ন সহকারে তার কাছে রেখে দেয়। আর অবশেষে সেই নাইফ রোলটা নিয়ে একেবারে আত্মবিশ্বাসের সাথে সে এগিয়ে যায়। সবাই তাকে দেখে চমকে যায়। যে একজন সাধারণ রুম সার্ভিস বয় ছিল, সে একদিনের জন্য হলেও পুরো কিচেনের ইনচার্জ হয়ে গিয়েছে। এদিকে যখন নেদুমারান তাকে দেখে, তখন নিজে যেয়ে সে দরজা খুলে দেয়। আর ভেট্রির হাতে যখন প্রফেশনাল নাইফ রোল দেখে, সে কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। যাই হোক, এরপরে সারাদিনের যে মেনুটা ছিল সেটা ধরিয়ে দেওয়া হয় ভেট্রির হাতে। এরপরে নেদুমারান ভেট্রিকে দুটো রুলস বলে দেয়। প্রথম নিয়মটা হচ্ছে ভেট্রি কাউকেই চাকরি থেকে বরখাস্ত করতে পারবে না। দ্বিতীয় রুলসটা হচ্ছে ভেট্রি যদি নিজেকে বাঁচাতে পারে তাহলে বাঁচিয়ে নিক, কারণ আজকের সারাটা দিন পুরো কিচেনের সবাই তার বিরুদ্ধে থাকবে, তার ভুল খোঁজার চেষ্টা করবে। এরপরে নেদুমারান নিজ হাতে ভেট্রিকে শেফের টুপি পরিয়ে দেয়। নেদুমারান মন থেকেই চাইছিল ভেট্রি যেন এই পরীক্ষাটাতে পুরোপুরিভাবে ফেল করে। এদিকে ভেট্রি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কাছে থাকা নোটসগুলো বের করে মেনুর সাথে মিলিয়ে সকালের মেনুর এক একটা আইটেম এক একজন শেফকে বুঝিয়ে দেয়। কিন্তু ভিকি মুখের উপরে না করে দেয় যে একজন সাধারণ রুম সার্ভিস বয়ের অর্ডার সে মানতে পারবে না। তখনই সিনিয়র শেফ জন সেখানে চলে আসে আর বলে, যদিও ভেট্রির পরিচয়টা আলাদা, কিন্তু আজকের জন্য সে এই কিচেনের ইনচার্জ, তাই প্রত্যেককে ভেট্রির অর্ডার ফলো করতে হবে। অবশেষে সকালের সবগুলো মেনু তৈরি হয়ে যায়। যদিও অনেকে মন দিয়ে কাজ করেনি, যাই হোক তারা তাদের কাজটা করে দেয়। এরপরেই ভেট্রির পালা আসে, তাকে সেই খাবারগুলো টেস্ট করতে হবে। টেস্ট করার পরে যেগুলোতে তার কমতি মনে হয়েছিল সেগুলো সে ঠিক করে, আর একেবারে যখন সে স্যাটিসফাইড থাকে তখনই সেই খাবারগুলো রিসোর্টের গেস্টের কাছে পৌঁছে দেওয়া হয়। এদিকে ভিকি এইসব আর সহ্য করতে পারছিল না, তাই রেগে সে কিচেন থেকে বের হয়ে যায়। এরপরে ভিনা ভিকির কাছে আসে এবং তাকে বোঝায়। অন্যদিকে দেখা যায় সেই রিসোর্টেরই একজন গেস্ট একটা খাবারের নাম বলে, কিন্তু সেই ডিশের নামটা সে ইংলিশে বলে, যেটা শুনে ভেট্রির মাথায় হাত পড়ে যায়, কারণ সেটা সে বুঝতে পারছিল না। তখনই ঐশ্বরিয়া তাকে এসে সাহায্য করে আর সেই ডিশের বাংলাটা বলে দেয় আর বলে এই গেস্ট শুধুমাত্র হাফ অমলেট চাইছে। এটা শুনে ভেট্রির সাথে সাথে সেই ডিশটা বানিয়ে এনে দেয়, আর এরই সাথে কোনো প্রবলেম ছাড়াই সকালের মেনুটা ভেট্রি কমপ্লিট করে ফেলে। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। লাঞ্চের সময় হতেই ভেট্রি সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেয়, কিন্তু তখনই কিচেনের মধ্যে হইচই পড়ে যায়, কারণ কোনো চুলাতে গ্যাসের লাইন পাচ্ছিল না। চেক করলেই দেখা যায় সেই গ্যাসের পাইপটা ভাঙা ছিল, আর সেটা দেখে বোঝাই যাচ্ছিল সেটা ইচ্ছে করেই কেউ ভেঙে ফেলেছিল। এদিকে এই কথা শোনার পরে ভিকি অনেক খুশি হয় মন থেকে। সে ভাবছিল এবার ভেট্রি নিশ্চয়ই এই টাস্কে ফেল হয়ে যাবে। এদিকে কিচেনের বাইরে উত্তম স্যার যখন ভেট্রিকে শেফের পোশাকে দেখে, তখন সে নিজের মধ্যে গর্ববোধ করে, কারণ তার কাছে মনে হতে থাকে ভেট্রি যদি সফল হয় এই সফলতা তাদের ডিপার্টমেন্টের। কিন্তু ভেট্রি অনেক টেনশনে ছিল, কারণ সে জানতে পারে গ্যাসের এই লাইন ঠিক করতে 4 ঘন্টা সময় লেগে যাবে, যেখানে রিসোর্টের গেস্টদের মাত্র 2 ঘন্টার মধ্যেই লাঞ্চ দিতে হবে। কিচেনের একজন ভেট্রিকে ইশারা করে এবং বুঝিয়ে দেয় যে এই ঘটনাটা কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃত। কেউ চাইছে না যে এই পরীক্ষায় ভেট্রি পাশ করে যাক। এছাড়া কিচেনের অনেকের আফসোস হতে থাকে ভেট্রির জন্য, কারণ তারা চাইছিল ভেট্রি সফল হোক, কিন্তু কারো কাছে এই প্রবলেমের কোনো সলিউশন ছিল না। এদিকে ভেট্রি যখনই ঘড়ির দিকে তাকায়, এক একটা সেকেন্ড তার স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছিল। এছাড়া তার শুধু উত্তম স্যার, পান্ডে এবং আরো অনেকের মুখ মনে পড়ছিল। ভেট্রি মনে করতে থাকে সে যদি ফেল হয়ে যায় তাহলে এদের কি অবস্থা হবে, তারা সবাই ভেঙে পড়বে। ভেট্রি মনে মনে ভাবতে থাকে যদি সে এই পরীক্ষায় ফেল হয়ে যায় তাহলে সে আর কখনোই তার স্বপ্ন পূরণ করতে পারবে না। এখানে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যাদের কাছে এই গল্পটা ভালো লাগছে এবং আমার এক্সপ্লেনেশন ভালো লাগছে, তারা দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। একদিকে পুরো কিচেনের শেফরা আর অন্যদিকে ভেট্রি শুধু একা দাঁড়িয়েছিল। কিচেনে গ্যাস ছিল না, যার ফলে কোনো কাজই এগোচ্ছিল না। ভেট্রি যখন নিচে সেটা দেখতে যায়, সে দেখতে পায় সত্যি সত্যি সেটা কেউ ইচ্ছে করে কেটে দিয়েছিল, আর কাটার চিহ্নও সেখানে রয়েছে। এদিকে যখন সেই পাইপলাইনটা
ঠিক করতে আসে তাদের সাথে কথা বলে জানতে পারে কোনোভাবেই এটা 4 ঘন্টার আগে শেষ করা যাবে না। এদিকে জনের ভেট্রির জন্য খারাপ লাগছিল। এছাড়া সে এটাও মনে করে দেয় যদি রিসোর্টের গেস্টদের সময় মতো লাঞ্চ না দেওয়া যায় তাহলে পুরো রিসোর্টের বদনাম হবে। শুধু ভেট্রির একার নয়, ভেট্রি ভাবে ইন্ডাকশন ওভেন আনবে, কিন্তু পর মুহূর্তেই সেটার চিন্তা বাদ করে দেয়, কারণ সেটা আসতেও অনেকটা সময় লেগে যাবে। আর এই জন্য সে নিজের হাতে একটা লাকড়ির চূড়া তৈরি করে। আর সে এটাও বুঝতে পারে তাকে যে মেনু ধরিয়ে দেওয়া হয়েছে সেটা যদি সে তৈরি করতে চায় এই চুলায় সেটা সম্ভব নয়, আর এই অল্প সময়ের মধ্যেও সেটা সম্ভব নয়। আর এই জন্য সে শুধুমাত্র একটা ডিশই বানানোর চিন্তা করে যেটা সবাইকে দেয়া যাবে। অনেক ভেবেচিন্তে সে একটা বিরিয়ানি রান্না করে। আর আজকে রিসোর্টের সব গেস্টদের নেদুমারানের সিগনেচার ডিশের পরিবর্তে এই বিরিয়ানি সার্ভ করা হবে। কিন্তু গেস্টদের সামনে যখন সেই ডিশটা দেওয়া হয়, খাবার পরে সবার মতামত একেবারে বদলে যায়, কারণ সবার কাছে সেই বিরিয়ানিটা অনেক বেশি ভালো লেগেছিল, এমনকি বিদেশি গেস্টদের কাছেও। এরপরে নেদুমারানের কাছে যখন সেই বিরিয়ানিটা আনা হয়, শেফ জন সেই বিরিয়ানির অনেক প্রশংসা করে। নেদুমারান তেমন একটা খুশি হয় না, কিন্তু জন যাবার পরে নেদুমারান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সেই বিরিয়ানিটা সে টেস্ট করার জন্য নেয়। এরপরে যখন সেই বিরিয়ানিটা সে নাকের কাছে নেয়, সেটার ঘ্রাণ পেতেই নেদুমারানের মুখটা শুকিয়ে যায়, কারণ এই ঘ্রাণটা তাকে অতীতের কোনো একটা কিছু মনে করিয়ে দিয়েছিল। এদিকে লাঞ্চেও পুরোপুরিভাবে সফল হওয়ার পরে ভেট্রি তার মা আর বোনকে এই খুশির খবরটা দেয় যে আজকে তাকে পুরো কিচেনের ইনচার্জ বানানো হয়েছে। আর তার বানানো ডিশকে পুরো রিসোর্টের সব গেস্ট তার প্রশংসা করেছে। এটা শুনে তার মা আর বোন তারাও অনেক খুশি হয়ে যায়। দূর থেকে দাঁড়িয়ে এটা ঐশ্বরিয়া দেখছিল, আর তার মুখের কোণে হাসি ফুটে ওঠে। এই প্রথমবার ভেট্রির জন্য তার মনে সম্মান দেখা দেয়। এদিকে খুশির খবর দেওয়ার জন্য পান্ডি তার কাছে আসে আর বলে পুরো রিসোর্টে শুধুমাত্র ভেট্রির বিরিয়ানির চর্চাই হচ্ছে, এমনকি তারাও খেয়েছে, সেটা অনেক বেশি টেস্টি ছিল। এছাড়া উত্তম স্যারও এটা জানার পরে তার জন্য গর্ববোধ করছে। এই সব কিছু শোনার পরে ভেট্রির মনে হতে থাকে তার পুরনো দিনের কথা, যখন সে এই রিসোর্টে এসেছিল আর এই কিচেনে একবার ঢোকার জন্য শুধু ছটফট করত। আজকে সেই কিচেনেরই সে একজন শেফ, যদিও একদিনের জন্য, কিন্তু তারপরেও। এদিকে ভিকি আর ভিনা চলে আসে ঐশ্বরিয়ার কাছে, কারণ ঐশ্বরিয়ার এই বদলে যাওয়া ব্যবহারগুলো তাদের একেবারে ভালো লাগছিল না। যে ঐশ্বরিয়া ভেট্রিকে একেবারে সহ্য করতে পারত না, সে তাকে সাহায্য করছে। ভিকি এটা একেবারেই মেনে নিতে পারে না, এই জন্য সে তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ডিনারের সময় হয়ে যায়। দেখা যায় রিসোর্টের মেনু তো ছিলই, এছাড়া এক্সট্রা অর্ডারগুলো আসতে শুরু করে, যার ফলে কিচেনে ব্যস্ততা হুড় হুড় করে বেড়ে যায়। আর এত এত অতিরিক্ত অর্ডার দেখে এই প্রথমবারের মতো ভেট্রিও ঘাবড়ে যায়। আর ঠিক ওই সময়টাতে সুযোগ বুঝে জন চলে আসেন নেদুমারানের কেবিনে, আর এসে শুধু একটাই কথা বলে, ব্রেকডাউন। এই কথাটা শুনে নেদুমারানের মুখে এক কোণে হাসি ফুটে ওঠে, অর্থাৎ সে এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল। সাথে সাথে নেদুমারান কিচেনে চলে আসে আর ভেট্রিকে সবার সামনেই অপমান করতে থাকে। এছাড়া তার কি কি ভুল হয়েছে সেগুলো বলে দেয়। আর এরপরে একটা সময় সবার সামনেই ভেট্রির কলার ধরে টানতে টানতে তাকে কিচেন থেকে বের করে দেয়। একটু আগেই ভেট্রির চোখে যে স্বপ্ন জলজল করছিল, সেই স্বপ্ন এখন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ভেট্রির এই শোচনীয় অবস্থা দেখে কিচেনের সবার এক্সপ্রেশন একরকম হয় না। কেউ কেউ খুশি হচ্ছিল, কেউ বা আবার ভেট্রির জন্য সত্যি আফসোস করছিল। এদিকে নেদুমারান নিজেকে জয়ী মনে করে যে সে তার টার্গেট পূরণ করে ফেলেছে, আর সে ঠিকঠাক কাজটাই করেছে। অন্যদিকে ভেট্রিকে দেখা যায় যার সবকিছু শেষ হয়ে গিয়েছিল। ভেট্রি বাইরে এসে দাঁড়িয়ে থাকে, তার মন খারাপ ছিল অনেক। এই জন্য সে তার মাকে কল করে আর সব কথা খুলে বলে। ছেলের মুখ থেকে এমন কথা শুনে ভেট্রির মায়ের চোখ বেয়ে পানি পড়ে আর বলে, ভুলটা আমারই। আমি যদি তোমাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করাতাম, হয়তোবা আজকে তোমাকে এই অপমানটা সহ্য করতে হতো না। এরপরে ভেট্রি ফোনটা রেখে দেয়। একটু পরেই সেখানে পান্ডি চলে আসে। পান্ডি বলে, মন খারাপ করো না, এতে তোমার কোনো ভুল নেই। আমার কাছে মনে হয়েছে এটা পুরোপুরি একটা প্ল্যান, কারণ সেই কিচেনে অনেক অভিজ্ঞ শেফরা ছিল, তাদের বাদ দিয়ে শুধুমাত্র তোমার উপরেই সব দায়িত্ব কেন দেওয়া হলো? হয়তোবা কেউ চাইছে যে তুমি পুরোপুরিভাবে ফেল করো, আর এই জন্যই এই সবকিছু করা হয়েছে। ভেট্রিও এমনটাই ভাবতে থাকে যে এই সবকিছু হয়তোবা তাকে অপমান করার জন্য এবং তাকে বাদ দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল। দূর থেকে দাঁড়িয়ে রিসোর্টের সেই কিচেনটা সে দেখে। একদিকে ঐশ্বরিয়া যেমন তার স্বপ্ন পূরণের জন্য সংঘর্ষ করে চলছিল দিনের পর দিন, ভেট্রির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এদিকে দেখা যায় পরের দিনই রিসোর্টে বেশিরভাগ গেস্টরাই দুপুরে আবারও সেই বিরিয়ানিটাই চাইছিল, কিন্তু ভেট্রিকে দেখা যায় একেবারে
মনমরা হয়ে আসতে, সেই কাজেও ঠিকঠাকভাবে মন দিতে পারছিল না। আর এটা ঐশ্বরিয়া খেয়াল করে। এদিকে দেখা যায় রাজন আগের থেকে বেশি সময় রিয়ার সাথে কাটায়, কারণ রাজন বুঝতে পেরেছিল এই সময়টাতে রিয়ার একজন সাপোর্ট দরকার, আর সেই সাপোর্টটাই রাজন দিচ্ছিল। সেখানে রাজন তার সাথে কথা বলছিল, কিন্তু পিছনে তাকাতেই দেখতে পায় রিয়া সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এদিকে ভেট্রি যখন অর্ডার নিয়ে কিচেনে আসে, সুযোগ বুঝেই ভিকি তাকে অপমান করতে থাকে। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছিল, কারণ ঐশ্বরিয়া এবার আর চুপ থাকেনি। সে ভিকিকে উল্টো কথা শুনিয়ে দেয় ভেট্রির হয়ে। এদিকে রাজন হাসপাতালে নিয়ে এসেছিল রিয়াকে, আর সেখান থেকেই সে নিশ্চিত হয়ে যায় রিয়া প্রেগনেন্ট। যদিও সে আগেই আন্দাজ করতে পেরেছিল, কিন্তু নিশ্চিত হওয়ার পরে আবারও তার মনটা খারাপ হয়ে যায় দুটো কারণে। একটা রিয়ার প্রেগনেন্সির কারণে, আরও একটা কারণ হচ্ছে এত বড় কথাটা রিয়া তার কাছে গোপন করে গেছে। যাই হোক, এদিকে পান্ডি আর ভেট্রিকে দেখানো হয়। পান্ডি বলে, তুমি কি খেয়াল করেছো এই প্রথমবার ঐশ্বরিয়া তোমার হয়ে কথা বলেছে। দুজনেই খুশি ছিল, এই জন্য তারা বলে আজকে তারা মদ খাবে। দুজনেই কিছুটা ড্রিঙ্কস করার পরে তারা চলে আসে সেই রেস্টুরেন্টে যেখানে ঐশ্বরিয়া গান গায়। প্রথমে ঐশ্বরিয়া তাদের দেখার পরে সেই রেস্টুরেন্টে তাদের ঢুকতেই নিষেধ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে কিছু একটা ভেবে আবারও তাদের ভেতরে ডেকে নেয়। তারা ভেতরে আসার পরে অনেক খুশি হয়। আর এদিকে পান্ডি এই প্রথমবার ঐশ্বরিয়ার সুরেলা কণ্ঠের গান শোনে। যদিও এটা তার অনেক বেশি ভালো লাগে, কিন্তু সে মাতাল ছিল, যার ফলে ঐশ্বরিয়ার প্রশংসা করার পরিবর্তে সে তাকে নিয়ে অনেকটা মজা করতে শুরু করে। এদিকে রাজন রিয়ার মুখোমুখি হয় আর বলে, তুমি এখন আমাকে এতটা পর ভাবো যে তোমার প্রেগনেন্সির কথাটা আমার কাছ থেকে লুকিয়ে ফেললে? আমি এটা একেবারেই আশা করিনি। রিয়াও ভাবে রাজনকে এই বিষয়টা বলা ঠিক ছিল, কারণ রাজনই একমাত্র ব্যক্তি যে তার ইমোশন, প্রাইভেসি এই সব কিছু নিয়ে অনেক বেশি ভাবে। অন্যদিকে তার হাজব্যান্ড দীপক, যার কাছে তার এই সব কিছুর কোনো দামই নেই, শুধুমাত্র সে তার ব্যবসায় লস আর প্রফিট নিয়ে ভাবে। এদিকে ভেট্রি সেই গানের শেষে ঐশ্বরিয়ার সাথে কথা বলতে আসে। তারা কথা বলতেই যাবে, ঠিক ওই সময়টাতে মাতাল পান্ডি সেখানে চলে আসে, যার ফলে ভেট্রি তার সাথে আর কোনো কথাই বলতে পারে না। তারপরেও ভেট্রি সেখান থেকে যাবার আগেই ঐশ্বরিয়াকে ধন্যবাদ জানায়, কারণ কিচেনে সবার সামনে ঐশ্বরিয়া তাকে সাপোর্ট করেছে। এদিকে রিসোর্টে একটা প্রবলেম দেখা যায়। আসলে একজনের অর্ডার অন্যজনকে দেওয়া হচ্ছিল। রুম সার্ভিসরা যখনই অর্ডার নিয়ে যাচ্ছিল, সেই সব গেস্টরা বলছিল তারা এটা অর্ডার করেনি, আর এতে করে রুম সার্ভিসদের অনেক কথা শুনতে হচ্ছিল। এদিকে এই বিষয়টা নিয়ে উত্তম স্যার অনেক বেশি আপসেট হয়ে যায়। সে ভেট্রিকে বলে তার কাছে মনে হচ্ছে কিচেনের শেফরা ইচ্ছে করেই ভুলভাল অর্ডারগুলো দিচ্ছে, আর এভাবেই তারা রুম সার্ভিস ডিপার্টমেন্টের ওপরে তাদের রাগ ঝাড়ছে। এদিকে কিচেনে নেদুমারান চলে আসে আর সবাইকে বলে নতুন সু শেফের নাম ঘোষণা করা হবে। শেফ মানে হচ্ছে সেই কিচেনের প্রধান শেফ বা ম্যানেজার বলা যেতে পারে। আর এতে ভিকি অনেক খুশি হয়, কারণ তার কাছে মনে হচ্ছিল নেদুমারান তার নামটাই ঘোষণা করবে। কিন্তু নেদুমারান ভিকিকে চমকে দিয়ে সু শেফ হিসেবে ঐশ্বরিয়ার নাম ঘোষণা করে। এটা শুনে ভিকি একেবারেই হতাশ হয়, রেগে ফেটে পড়ে, আর ভিনির কাছে যেয়ে বলে আসলে বাবা আর মেয়ে পার্সিয়ালিটি করে এই কাজটা করেছে, না হলে কোনোভাবেই ঐশ্বরিয়া এটার যোগ্য নয়। কিন্তু ভিনার মতে ঐশ্বরিয়াই এটার যোগ্য। এছাড়া সে ভিকিকে বলে আমরা এখানে জব করতে এসেছি, টাকা উপার্জন করতে এসেছি, তাই এসব ঝামেলার মধ্যে না জড়ানোই ভালো। সে রাগে এতটাই ফেটে পড়ে যে ভিনাকে বলেই দেয় রিসোর্টে যে গন্ডগোলগুলো হচ্ছিল অর্ডার নিয়ে, সেই গন্ডগোলটা এই ভিকিই করেছে। এমনকি বাইরে আসার পরে ভিকি ভেট্রিকে হুমকিও দেয় যে সে তাকে ছাড়বে না, তার ক্ষতি করেই ছাড়বে। ঠিক ওই সময়টাতে ভিনা আর ঐশ্বরিয়া সেখানে চলে আসে, আর ভিনা তাকে সরিয়ে নিয়ে যায়। এদিকে ভেট্রি ঐশ্বরিয়াকে সবকিছু খুলে বলে, আর বলে রিসোর্টে যা হচ্ছে সবকিছুর পেছনে এই ভিকিই রয়েছে। ও রুম সার্ভিস ডিপার্টমেন্টকে অপমান করে ছেড়েছে, এমনকি বয়স্ক লোকদেরও ছাড়েনি। কিন্তু ভেট্রির কাছে এই বিষয়ে কোনো প্রমাণ নেই, আর এই জন্য সে তাকে কিছু করতেও পারছে না। এদিকে দীপক দেখা যায় রিসোর্টে চলে আসে রিয়ার সাথে দেখা করতে। আসলে সেই ডক্টরের কাছে রিয়ার প্রেগনেন্সির ব্যাপারে দীপক জেনে ফেলেছিল। সে আসলে সবকিছু যাচাই করতে এসেছিল। যখন রিয়া এটা স্বীকার করে নেয়, তখন দীপক বলে সে বদলে গেছে, সে তার ভুলের জন্য ক্ষমা চাইছে, এবং সে যে বদলে গেছে সেটা প্রমাণ করার জন্য রিয়া যেন তাকে 7 দিন দেয়। এই 7 দিনের ভেতরে সে সবকিছু প্রমাণ করে দেবে। রিয়া অনেক ভেবেচিন্তে দীপককে 7 দিনের সুযোগ দিয়ে দেয়। এদিকে ভেট্রির কথা শুনে রেগেমেগে ঐশ্বরিয়া চলে আসে ভিকির কাছে আর তাকে সাবধান করে দেয় সে যেন রুম সার্ভিস ডিপার্টমেন্টকে ভবিষ্যতে এমনভাবে বিরক্ত বা অপমান অপদস্থ না করে, তাহলে এর ফলাফল ভালো হবে না। অন্যদিকে ভিকিও ঐশ্বরিয়াকে বলে দেয় সে এমনটা করবেই, তাকে বাধা দেওয়ার সাধ্য ঐশ্বরিয়ার নেই। কথায় কাজ না হয়
ভেট্রি আর ঐশ্বরিয়া চলে যায় রিসোর্টের ম্যানেজার রাজনের কাছে কমপ্লেন করার জন্য। রাজন সবকিছু শোনার পরে বলে, এটা নিয়ে যদি আমরা কাজ করতে যাই বা কথা বলতে যাই তাহলে তোমরাও বিপদে পড়ে যাবে, প্রবলেম ফেস করতে হবে, তাই এই সমস্যাটা এখানে মিটমাট করে নাও কথা বলে। ভেট্রি বাইরে আসার পরে প্রচন্ড রেগেছিল। সে বলতে থাকে এবার একটা বিহিত করতেই হবে। ভেট্রি ঐশ্বরিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তোমার টিমের পরিবর্তে আমাদের কেন সাপোর্ট করছো? ঐশ্বরিয়া বলে সে অন্যায়কে কখনোই সাপোর্ট করে না, ভিকি অন্যায় করেছে আর এই জন্য সে ভেট্রিকে সাপোর্ট করেছে। ভেট্রি এটা শুনে অনেক খুশি হয়, এই জন্য ঐশ্বরিয়াকে বলে তাদেরকে সে পার্টি দিতে চায়, তারা যেন চলে আসে। এছাড়া সেখানে ভেট্রি একটু মজার কথা বলে আর তার জোকসের টাইমিংগুলোও খুব ভালো ছিল, যেগুলো শুনে ঐশ্বরিয়া কোনোভাবেই হাসি থামিয়ে রাখতে পারে না। আর ভেট্রি যে তাকে ইনভাইট করেছে সেটা সে গ্রহণ করে নেয়। এদিকে রিসোর্টে যখন মিটিং হচ্ছিল, রাজন ভিকি সেই ব্যাপারটা সেখানে তুলে ধরে। নেদুমারানের ডিপার্টমেন্টের বিরুদ্ধে এত বড় একটা কমপ্লেন, এটা শুনে সে প্রচন্ড রেগে যায় আর রেগে চলে আসে কিচেনে আসার পরে চিৎকার করে বলে রুম সার্ভিস স্টাফদের কে বিরক্ত করছে, তাদের খাবার উল্টোপাল্টা করে কে দিচ্ছে। তখন ভিকি বুক ফুলিয়ে সামনে আসে আর মেনে নেয় সেই এই কাজগুলো করছে, কারণ সে ভেবেছিল এতে নেদুমারান স্যার খুশি হবে। কিন্তু ঘটনা ঘটে যায় উল্টোটা। নেদুমারান সেখানে সবার সামনে ভিকিকে অপমান অপদস্থ করতে থাকে আর তাকে অনেক বড় একটা শাস্তি দেয়। 1 মাসের জন্য সেই ভিকিকে শেফ থেকে রুম সার্ভিস ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেয়। এই 1 মাস তাকে রুম সার্ভিস স্টাফ হিসেবেই কাজ করতে হবে। যদিও জন ভিকিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু নেদুমারান বলে ভিকি যে কাজটা করেছে সেটা একেবারেই ক্ষমার অযোগ্য, তাই শাস্তি তো তাকে পেতেই হবে। এতে ভিকিও একেবারেই ভেঙে পড়ে, কারণ সে ভাবতেই পারেনি তাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। এদিকে সেই জিজু আঙ্কেল আর পদ্মার পুরনো প্রেম আবারও জেগে ওঠে। যেহেতু তারা মোবাইল নাম্বার এক্সচেঞ্জ করছিল, তাই সারাদিন সেখানে এসএমএসে তারা কথা বলতে থাকে। এদিকে রাতের বেলা ঐশ্বরিয়া তার গান শেষ করে গিটার নিয়ে ভেট্রির ফুড স্টলে চলে আসে আর সেখানে ভেট্রি যখন গিটার দেখতে পায় ঐশ্বরিয়াকে বলে একটা গান শোনানোর জন্য। সে জেদ করে আর অবশেষে ঐশ্বরিয়া রাজি হয়ে যায়। ঐশ্বরিয়ার কণ্ঠে সুরেলা গান শুনে সেখানে সবাই মুগ্ধ হয়ে যায়, কিন্তু সিনি যেন কোনোভাবেই হাসতে পারছিল না, তার মুখটা অন্ধকারে ছেয়েছিল। আসলে ঐশ্বরিয়াকে সেখানে দেখেই তার মুখটা কালো হয়ে গিয়েছিল। এর পেছনে কি কারণ সেটা আমরা পরেই জানতে পারবো। এদিকে ভিকি রুম সার্ভিস স্টাফ হিসেবে প্রথমবারের মতো লাঞ্চ রুমে আসে। সেখানে আসার পরেই তার সবথেকে বড় প্রবলেমটা ছিল সে ভাবছিল লাঞ্চ করার জন্য এখন সে কোথায় বসবে, কারণ যে ডিপার্টমেন্টের লোকদের সে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করছিল, আজকে তাদের সাথে বসে তাকে খেতে হবে। এদিকে দীপক আর রিয়া একসাথে বসে কথা বলছিল। রিয়া তাকে জানায় সে বেশ কিছুদিনের জন্য এই রিসোর্টের দায়িত্ব গ্রহণ করছে, যাতে করে তার বাবা একটু রেস্ট নিতে পারে। কিন্তু দীপক সেখানে উল্টো কথা বলে যে সে একজন মেয়ে, আর মেয়ে হয়ে এত বড় দায়িত্ব কি সে পালন করতে পারবে। অর্থাৎ দীপক সবসময় মেয়েদের দুর্বল ভেবে আসছে। আর এটা যখন রিয়া বুঝতে পারে, রিয়া রেগে সেখান থেকে চলে যায়। এর একটু পরেই সেখানে রাজন চলে আসে। দীপকের সাথে রাজনের দেখা হয়। দীপক রাজনকে পার্টিতে ইনভাইট করে, কারণ কালকে রিয়ার বার্থডে পার্টি। রাজন বলে সে চলে আসবে। এইদিকে এখনো ভিকি তার বর্তমান পরিস্থিতির জন্য ঐশ্বরিয়াকে দায়ী করে, কিন্তু বিনা তখন তাকে বলে তার আজকের এই পরিস্থিতির জন্য ভিকির নিজের আচরণই দায়ী। এদিকে পদ্মা কল করে জিজু আঙ্কেলকে আর দেখা করতে বলে। দেখা করার পরে পদ্মা তাকে জানায় তার ইউকের ভিসা হয়ে গেছে, 3 দিন পরে তাদের ফ্লাইট। এটা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে যায় জিজু আঙ্কেলের। ভাবতে থাকে যে ভালোবাসাকে সে 20 বছর আগে হারিয়ে ফেলেছিল, তাকে আবার সে ফিরে পেয়েছিল, কিন্তু 3 দিন পরে সেটা আবারও হারিয়ে যাবে তার কাছ থেকে। এদিকে রিয়াকে দেখা যায় তার বাবা রঘুপতির সাথে কথা বলছিল। তখনই সেখানে নেদুমারান চলে আসে। রঘুপতি তাকে জিজ্ঞেস করে ভেট্রিকে যে একদিনের কিচেনের দায়িত্ব দেওয়া হয়েছিল সে কেমন কাজ করেছে। নেদুমারান সেখানে স্বীকার করে নেয় ভেট্রিকে যে দায়িত্ব তার দেওয়া হয়েছিল সেটা সে জেনে বুঝিয়ে দিয়েছিল, কারণ সে জানতো ভেট্রি ফেল করবে। সে শুধু প্রমাণ করতে চেয়েছিল রঘুপতিকে যে একজন সাধারণ রুম সার্ভিস বয় কখনোই প্রফেশনাল শেফ হতে পারে না। রিয়া আর রাজন সেখান থেকে চলে যায়। এরপরে রঘুপতি নেদুমারানকে বলে সে ভাবছে এই পুরো রিসোর্টের দায়িত্ব সে রিয়ার কাঁধে দেবে। এটা শুনে আবারও মুখটা শুকিয়ে যায় নেদুমারানের। আর এ থেকে আমরা বুঝতে পারি নেদুমারান শুধুমাত্র কিচেনের ম্যানেজার হয়েই ক্ষান্ত হয়নি, বরং এই পুরো রিসোর্টের সবথেকে বড় পদ এমডি সে হতে চেয়েছিল। কিন্তু তার এই স্বপ্নটা ভেঙে যায়, কারণ রিয়া এখন থেকে দায়িত্ব নেবে। এদিকে রিয়া
তার হাজবেন্ড দীপককে নিয়ে এখনও কনফিউশনে ছিল। সে ঐশ্বরিয়াকে জানায় তার কাছে মনে হচ্ছে দীপকের এই পরিবর্তন রিয়ার জন্য নয়, বরং তাদের অনাগত সন্তানের জন্য। নিজের অনাগত সন্তানের জন্যই দীপক নিজেকে পরিবর্তন করে ফেলার চেষ্টা করছে। এদিকে দেখা যায় সেই পার্টি শুরু হয়ে গিয়েছিল। পার্টিতে নেদু মারানো ছিল। নেদু মারানোর চোখ বারবার ভেট্রির দিকে আটকে যাচ্ছিল, কারণ সে দেখতে পাচ্ছিল ভেট্রি বারবার ঐশ্বরিয়ার কাছাকাছি যাচ্ছিল। এদিকে দেখা যায় সেই পার্টিতে অনেক বড় একটা ভুল করে ফেলে দীপক। পার্টিতে সে ঘোষণা করে দেয় যে রিয়া প্রেগনেন্ট। এটা শুনে পুরো পার্টি একেবারে নিস্তব্ধ হয়ে যায়, আর রিয়াও অনেক লজ্জায় পড়ে যায়। আসলে রিয়া নিজেই চাইছিল না এই কথাটা এখনো জানুক, কারণ সে তার বিবাহিত জীবন এবং এই সন্তানকে নিয়ে এখনও অনেক কনফিউশনের মধ্যে রয়েছে। আর সে দীপককে একটা সুযোগ দিতে চেয়েছিল। যদি দীপক সত্যি শুধরে যায় তাহলে সবকিছু ঠিকঠাক করে এই প্রেগনেন্সির ব্যাপারটা সে নিজেই সবার সামনে নিয়ে আসতো। আর যদি এটা না হতো তাহলে নিজের মতো করে সে সবকিছু গুছিয়ে নিত। কিন্তু এখন সেই সুযোগটা তার কাছে আর থাকলো না। দীপক তার কাছ থেকে তার সিদ্ধান্ত নেওয়ার অধিকারটাই কেড়ে নিয়েছে। অন্যদিকে পার্টিতে রাজন এবং রঘুপতি দুজনেই রিয়াকে দেখছিল। তার এই অসহায় অবস্থা দেখেও তারা তার পাশে দাঁড়াতে পারছিল না। রিয়া সেই পার্টির এক কোণায় এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আসলে রিয়া বুঝতেই পারছিল না সে কি করবে। রঘুপতি অসহায়ের মতো রিয়ার দিকে তাকিয়ে থাকে। সে চাইলেও রিয়ার জীবনটা আর আগের মতো করে দিতে পারবে না। এদিকে দেখা যায় পার্টিতেও ভেট্রির যে ডিশ ছিল সেটা নিয়ে সবাই প্রশংসা করতে থাকে, এমনকি রঘুপতি নিজেও প্রশংসা করতে থাকে। আর এটা যখন নেদুমারান জানতে পারে যে রঘুপতি যে ডিশটাকে সব থেকে বেশি পছন্দ করেছে সেটা ভেট্রির বানানো, তখন সে আবারও অবাক হয়ে যায়। এছাড়া সে প্রচন্ড রেগেও যায়। অন্যদিকে ঐশ্বরিয়া একটা কম্পিটিশনের ব্যাপারে জানতে পারে, গানের কম্পিটিশন। আর সে বুঝতে পারে এখন তাকে তার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই কম্পিটিশনটা তাকে তার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত। সে সব কথা ভিনাকে খুলে বলে, কিন্তু ভিনা তাকে একটাই কথা বলে, তার যেটা ভালো লাগে ঐশ্বরিয়া যেন সেটাই করে। অন্যের কথা ভেবে নিজের জীবনকে চালানোর কোনো মানেই হয় না। এদিকে রিয়া দীপককে বারবার বলছিল সে কেন এসব কথা তার অনুমতি ছাড়া পার্টিতে বলছিল। আর এটা নিয়েই দুজনের মধ্যে তর্ক হতে থাকে, কথা কাটাকাটি হতে থাকে। আর এই ঝগড়াটা এমন পর্যায়ে চলে যায় দীপক তার গায়ে হাত তুলতে চায়, আর এতে রিয়া হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে রাজন চলে আসে। রাজন এটা দেখে দীপকের হাত ধরে ফেলে, কিন্তু দীপক সেখানে রাজনকে অপমান করে আর রিয়াকে জড়িয়ে বাজে কথা বলে। ঠিক তখনই রঘুপতিও পেছন থেকে এই বিষয়টা দেখে ফেলে, কিন্তু তারপরও দীপককে সে কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পরেই দেখা যায় রঘুপতি সেখানে বসে চা খাচ্ছিল। ভেট্রি পাশেই দাঁড়িয়ে কাজ করছিল। তখন সে রঘুপতির সাথে কথা বলতে থাকে আর বলে, কখনোই মানুষের কথা শুনে নিজের সন্তানের জীবনের ডিসিশনটা নেওয়া ঠিক নয়, কারণ যখন বিপদে পড়বেন সেই লোকগুলো আপনাকে সে সাহায্য করবে না। এই কথাটা রঘুপতির অনেক ভালো লাগে। সে অনেক কিছু বুঝতেও পারে। এই জন্য খুশি হয়ে সে ভেট্রিকে কিছু টাকাও উপহার দেয়। ভেট্রি বলে আসলে সে তার বোনের সাথেও এমনটাই করতে চেয়েছিল। সে চেয়েছিল তার বোনকে মুক্ত করে দিতে, তার বোন যেভাবে চায় সেভাবেই চলতে, মানুষের কথা শুনে তার বোনের জীবনটা যেন সে নষ্ট না করে। আর সেই একই উপদেশ সে রঘুপতিকে দিয়েছে। রঘুপতিও তার নিজের ভুল বুঝতে পারে যে রিয়ার জীবনে সে অনেক বড় ভুল ডিসিশন নিয়েছে। এদিকে ভেট্রি জিজু আঙ্কেল আর পদ্মার একটা ডেটের জন্য স্পেশাল ডিশ তৈরি করে দিতে চায়। এই জন্য কিচেনে সে শিবার সাহায্য নেয়, কিন্তু ভেট্রি তো কিচেনে ঢুকতে পারছিল না, তাই শিবাই ভেতরে বসে সেটা বানাচ্ছিল। ভেট্রি তাকে বাইরে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিল, শিবা সেগুলো ফলো করতে পারছিল না। আর এটা দেখে অবশেষে ঐশ্বরিয়া তাকে সাহায্য করে আর সেই ডিশটা তারা বানিয়ে ফেলে। তখনই নেদুমারান সেখানে চলে আসে, আর নেদুমারানকে দেখেই ভেট্রি লুকিয়ে পড়ে। নেদুমারান সেই নতুন খাবারটা টেস্ট করে, এটা তার অনেক বেশি ভালো লাগে। সে খুশি হয়ে সেই নতুন আইটেমের নতুন একটা নামও রেখে দেয়। এরপরেই জিজু আঙ্কেল আর পদ্মা সেখানে ডেটে বসে। তারা একসাথে যখন সেই খাবারটা খায়, জিজু আঙ্কেলের প্রেমিকারও সেই খাবারটা অনেক বেশি ভালো লাগে, যার ফলে তাদের ডেটটাও সফল হয়ে যায়। এরপরে পদ্মা নিজে থেকেই জিজু আঙ্কেলকে পরের দিন ডেটের জন্য অফার করে, আর এটা শুনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় জিজু আঙ্কেল। পদ্মা সেখান থেকে চলে যাওয়ার পরপরই ভেট্রি আর ঐশ্বরিয়া চলে আসে। আসলে সে খুশিতে অনেকটা আত্মহারা হয়ে গিয়েছিল। এদিকে রিয়া আর রাজন মিলে তাকে যে অপমানটা করেছিল সেই অপমান সহ্য করতে না পেরে দীপক মদ খেতে শুরু করে। এদিকে দেখা যায় অনেক কষ্টে অনেক সাহস নিয়ে ঐশ্বরিয়া তার বাবার কাছে আসে কথা বলার জন্য, তার সেই স্বপ্ন পূরণের জন্য। কিন্তু সেখানে আসার পরেও কোনো কাজ হয় না, বরং তার বাবার ইচ্ছের কাছে তার স্বপ্নটা মরে যায়। কারণ নেদুমারানের একটাই ইচ্ছে ছিল ঐশ্বরিয়া তার মতোই একজন বড় শেফ হবে। নেদুমারান কখনোই চায় না ঐশ্বরিয়া তার বড় বোনের মতোই তাদেরকে ছেড়ে চলে যাক অন্য কোথাও। এদিকে জিজু আঙ্কেল
তার প্রথম আউটডেটের জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে যায় আর তারা সেখানে ঐশ্বরিয়ার স্কুটিটা ব্যবহার করে। তারা ডেটে চলে যায়, কিন্তু ঐশ্বরিয়া তার স্কুটির জন্য একটু টেনশন করছিল। যাই হোক, এদিকে রঘুপতি রিয়ার কাছে আসে, তার সাথে কথা বলে আর কথা বলে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। এছাড়া বলে রিয়া এখন থেকে যে সিদ্ধান্তই নেবে না কেন সেটাকে রঘুপতি সাপোর্ট করবে। কিন্তু রিয়া বলে, বাবা এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন যা হবে সেটা পুরোপুরি আমার যুদ্ধ, আর আমার যুদ্ধটা আমি একাই লড়তে চাই। এদিকে রঘুপতি নিজের মনের কথা নিজের মেয়ের কাছে বলতে পেরেছিল, এই জন্য তার নিজেকে অনেক হালকা মনে হয়। অন্যদিকে নেদুমারান চলে আসে রঘুপতির সাথে দেখা করতে। আসলে রিয়াকে দায়িত্ব দেবে শুনে নেদুমারান তার সাথে একটু বাজে ব্যবহার করে ফেলেছিল, সেই জন্য সে তাকে সরি বলে। আর দেখতে পায় রঘুপতির মনটা খারাপ, আর এই জন্য সে জানতে চায় কারণটা কি। তখন রঘুপতি বলে, আমার নিজের মেয়ের প্রেগনেন্সির কথা আমাকে পার্টি থেকে শুনতে হয়, অন্য মানুষের কাছ থেকে শুনতে হয়। তার মনে হয় না তার মেয়ের মনে তার জন্য আর কোনো জায়গা বেঁচে রয়েছে। ঠিক ওই সময়টাতে সেখানে ভেট্রি চলে আসে রঘুপতির ফেভারিট আইসক্রিম নিয়ে। আইসক্রিমটা সেখানে রাখার পরপরই যখন সেটা খোলা হয় তখন সেটার স্মেল সর্বপ্রথমে নেদুমারান পায়, আর এরপরেই ভেট্রি। কিন্তু নেদুমারান কিছু বলার আগেই ভেট্রি বলে দেয়, আইসক্রিমে সুগারের পরিমাণ অনেক বেশি, যেটা রঘুপতির স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তখনই নেদুমারান টেস্ট করে বলে, হ্যাঁ ভেট্রি ঠিকই বলেছে, আইসক্রিমে সুগারের পরিমাণ অনেক বেশি। এদিকে রঘুপতি অবাক হয়ে যায় যে ভেট্রি টেস্ট না করেই কিভাবে এটা বলে দিল। ভেট্রি তখন বলে সে শুধু স্মেল নিয়েই এটা বলে দিয়েছে। ভেট্রি সেখান থেকে চলে গেলে রঘুপতি আবারও নেদুমারানকে জিজ্ঞেস করে যে এই ছেলেটা এই বিষয়টা কিভাবে করলো, কিন্তু নেদুমারান সেই বিষয়টা অস্বীকার করে আর বলে এটা সম্ভব নয়, হয়তোবা সে শুধু ক্যারামেলের গ্রান শুনেই বলে দিয়েছে যে এটাতে সুগার বেশি। আসলে নেদুমারান কোনোভাবেই ভেট্রির এই গুণটা স্বীকার করতে চাইছিল না, তাতে করে নেদুমারান ভেট্রির কাছে হেরে যাবে। তাছাড়া আরও একটা কারণ আছে, যদি নেদুমারান বলে দিত যে শুধু স্মেলের মাধ্যমে বলা যায় যে সুগারের পরিমাণ বেশি না কম, তাহলে নেদুমারান তো তার কাছেই বসেছিল, তাহলে ভেট্রির আগে নেদুমারান কেন বলল না। অন্যদিকে রঘু কিছুটা আঁচ করতে পারে যে নেদুমারান কথাটা ঘোরাচ্ছে। ভেট্রিকে সেখানে আবারও ডাকা হয়, নেদুমারান তাকে সেই আইসক্রিম সেখান থেকে নিয়ে যেতে বলে। ভেট্রি চলে যাবার পরেই রঘুপতি তাকে একটা কথাই জিজ্ঞেস করে, এত ট্যালেন্টেড একটা ছেলে তাকে কিচেনে কেন নেওয়া হচ্ছে না। নেদুমারান বলে, রুলস আমি ভাঙতে পারবো না, আর ওকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, ও কাজে লাগাতে পারেনি। রঘুপতি তারপরে একটা নামই বলে, যে নামটা শুনে নেদুমারানের মুখটা আবারও শুকিয়ে যায়। সেই নাম ছিল চিদাম্বরম। এদিকে ভিকি যখন রুম সার্ভিসের কাজ করতে যাচ্ছিল তখন সে হাড়ে হাড়ে টের পায় যে একজন রুম সার্ভিস বয় কতটা কষ্ট করে এবং তাকে কি কি সহ্য করতে হয় গেস্টদের কাছে। এদিকে ভিনা ভিকিকে নিয়ে অনেক টেনশন করছিল, তখনই সে দেখতে পায় ভিকি কিচেনে এসেছে। ভিকি প্রচন্ড রেগেছিল, কারণ মাত্রই একজন গেস্ট তাকে অপমান করেছে, কারণ অর্ডারে উল্টোপাল্টা হয়েছে। আর ভিকি এই পুরো দোষটা ভিনার উপরে চাপিয়ে দেয়। তার কাছে মনে হচ্ছিল ভিনা ইচ্ছে করে এই কাজটা করেছে যাতে ভিকিকে অপমান করা যায়। তখনই সেখানে ঐশ্বরিয়া চলে আসে, আর ঐশ্বরিয়া ভিকিকে বলে সেই প্রথমবার এইসব কিছু শুরু করেছে, আর হয়তোবা এটা সত্যি কোনো ভুল, এতে ভিনার কোনো হাত নেই। অবশেষে ভিকি একটু শান্ত হয়। তখনই ভেট্রি সেখানে দৌড়ে চলে আসে আর ঐশ্বরিয়াকে বলে জিজু আঙ্কেল হসপিটালে অ্যাডমিট। তারা দুজনেই হসপিটালে চলে যায় তাকে দেখার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে জানা যায় জিজু আঙ্কেল এখন ভালো আছে। আসলে ডেটে গিয়ে একটু আইসক্রিম বেশি খেয়ে ফেলেছিল, যার ফলে এমনটা হয়েছে। একটু পরেই সুস্থ হয়ে তারা আবারও ডেটে চলে যায়। এদিকে ঐশ্বরিয়া তখনও তার স্কুটি নিয়ে টেনশন করছিল, যদি তার স্কুটির কিছু হয়ে যায় তাহলে তার বাবা তাকে ছেড়ে কথা বলবে না। এই জন্য ঐশ্বরিয়া আর ভেট্রি তাদেরকে ফলো করছিল। এদিকে এটা জিজু আঙ্কেল একেবারে মেনে নিতে পারে না, এই জন্য সে তাদের একটু ধমকে পাঠিয়ে দেয়। অন্যদিকে অনেক বড় একটা ঘটনা ঘটে যায়। পদ্মার মেয়ে জিজু আঙ্কেল আর এই পদ্মার ডেটের কথাটা জেনে যায়। তারা যে লুকিয়ে লুকিয়ে ডেট করছিল পুরো বিষয়টা তার সামনে চলে আসে। পদ্মার মেয়ে তাকে অনেক কথা শোনায়। জিজু আঙ্কেলের মনটা একেবারেই ভেঙে যায়, কারণ সে ভেবেছিল একটা, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। এদিকে দেখা যায় খাবারের স্টলে ভেট্রির একজন লোকের সাথে তর্ক লেগে যায়। সেই লোকটা মাতাল ছিল, যদিও সে একটু পাওয়ারফুল ছিল, এই জন্য সে তার ক্ষমতার দাপট দেখাচ্ছিল, কিন্তু ভেট্রিও তাকে কথা শুনিয়ে দেয়। এছাড়া ভেট্রি ভেবেছিল লোকটা এখন মাতাল, এখন যাই বলুক না কেন সে সবকিছু ভুলে যাবেন নেশা কাটলে, কিন্তু দেখা যায় লোকটা কোনো কিছুই ভুলেনি, আর সে ছিল একজন সরকারি কর্মকর্তা। এই জন্য সে তার পাওয়ার খাটিয়ে মালিনীর খাবারের স্টলটা সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এতে করে ক্ষতিটা শুধু ভেট্রির হয়নি, মালিনীরও হয়েছে। তার রুজি রোজগার একেবারে বন্ধ হয়ে গেছে। সবকিছু দেখার পরে ভেট্রি শুধু আফসোসই করতে থাকে তার নিজের সিদ্ধান্তের ওপরে। তারপরেও সে মালিনীকে কথা দেয় সে কিছু একটা নিশ্চয়ই ব্যবস্থা করবে।
এদিকে রিসোর্টে কিচেনে চলে আসে ভেট্রি, আর সেখানে সে শেফদের বলে পুরোপুরি নতুন একটা আইটেম তৈরি করতে হবে। এছাড়া সে জন এবং নেদুমারানকে এটাও বলে দেয় এই ডিশটা রঘুপতি স্যার নিজেই বানাতে বলেছে, কিন্তু তাদের বিশ্বাস হয় না। এজন্য জন আর নেদুমারান দুজনেই রঘুপতিকে কল করে এই বিষয়টাকে ক্রস চেক করে। যখন রঘুপতি কনফার্ম করে তখন নেদুমারান নিজ হাতে সেই ডিশটা বানায় এবং সে তার নিজ হাতেই সেখানে নিয়ে আসে। কিন্তু দেখা যায় রঘুপতি সেটা টেস্ট করে না, বরং সেটা টেস্ট করানোর জন্য ভেট্রিকে নিয়ে আসে। আর এখানেই একটা টুইস্ট বের হয়ে আসে। আসলে এই ডিশটা রঘুপতির নয়, বরং ভেট্রির আইডিয়া ছিল। ভেট্রি বলে ডিশ একেবারে পারফেক্ট তৈরি হয়েছে। এটা শোনার পরে নেদুমারান আরো বেশি রেগে যায় যে সাধারণ একজন রুম সার্ভিসের ডিশ সে তৈরি করেছে, কিন্তু সে কিছুই বলতে পারছিল না, কারণ এবার ভেট্রি আর রঘুপতি দুজন মিলেই নেদুমারানের অহংকার ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। এদিকে দেখা যায় পরের দিনই পদ্মার মেয়ে তাকে নিয়ে সেই রিসোর্ট ছেড়ে চলে যাবার জন্য তৈরি হয়ে যায়। এটা দেখে জিজু আঙ্কেলের মনটা ভেঙে চুরে চুরমার হয়। যদিও পদ্মার মেয়ে বলেছিল তারা আর কখনো দেখা করবে না, কিন্তু তারপরও পদ্মা জিজু আঙ্কেলের সাথে আবারও দেখা করে, আর সেখানে তারা একে অপরের মনের কথা বলে। মনের সব কথা বলার পরে দুজনেই প্রমিস করে তারা আবারও একে অপরের সাথে দেখা করবে। আর এরপরেই পদ্মা সেই রিসোর্ট ছেড়ে চলে যায়। পদ্মার এই বিদায়টা জিজু আঙ্কেল কোনোভাবেই দেখতে পারছিল না। এদিকে ঐশ্বরিয়া একটা প্রবলেমের মধ্যে পড়ে যায়। আজকে তার শো ছিল, কিন্তু তার গিটারিস্ট আসেনি। আর ঠিক তখনই তার চোখ পড়ে ভেট্রির ওপরে। ভেট্রিকে বলে তাকে সাহায্য করার জন্য। ভেট্রি শুধুমাত্র গিটার নিয়ে সেখানে বসে থাকবে, তাহলেই তার কাজটা হয়ে যাবে। ভেট্রির রাজি তো হয়ে যায়, কিন্তু তার মনের এক কোণে তখনও ভয় ছিল যে ঐশ্বরিয়া তার পুরনো কোনো শত্রুতার বদলা নেবে না তো। যাই হোক, ঐশ্বরিয়া তার শোটা ঠিকঠাকভাবে করে ফেলে, আর সেই শোটা সবাই খুব পছন্দও করে। অন্যদিকে ভেট্রি সেখানে বসে গিটার বাজানোর অ্যাক্টিংটাও খুব ভালোভাবে করে ফেলে। শো এর শেষে একজন মেয়ে ভেট্রির খুব প্রশংসা করতে থাকে, বিশেষ করে তার গিটার বাজানোর। আগের পর্বে আপনারা জেনেছিলেন ভেট্রির একটু বাড়িয়ে বলার স্বভাব রয়েছে, সেখানেও সে অনেক লম্বা চওড়া কথা বলতে থাকে, ডায়লগ দিতে থাকে। ঠিক তখনই সেখানে ঐশ্বরিয়া চলে আসে, আর ঐশ্বরিয়া আসতেই পুরো পরিস্থিতি বদলে যায়, কারণ সেই মেয়েটা আর কেউ নয়, ঐশ্বরিয়ার বড় বোন অনিতা ছিল। আর এটা জানার পরে ভেট্রি একেবারেই চুপসে যায়। আর এই প্রথমবার সে জানতে পারলো যে নেদুমারানের দুই মেয়ে, ঐশ্বরিয়া আর অনিতা, তাদের একসাথে ছবি তোলার জন্য ঐশ্বরিয়ার মোবাইলটা ভেট্রিকে দেয়। ভেট্রি যখনই সেই মোবাইল দিয়ে ছবি তুলতে যাবে ঠিক তখনই নেদুমারানের কল আসে, আর ফটো ক্লিক করতে যে ভুলবশত নেদুমারানের কলটা রিসিভ করে ফেলে ভেট্রি। ভিডিও কলে ভেট্রি যখন নেদুমারানকে দেখে সে একেবারেই ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে না পেরে সাথে সাথে কলটা কেটে দেয়। এদিকে নেদুমারানও যখন ভেট্রিকে ঐশ্বরিয়ার মোবাইলের কাছে দেখে তখন তার সন্দেহ হতে থাকে যে তাদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক চলছে। এদিকে ভেট্রি অনিতা আর ঐশ্বরিয়ার সামনে এই কথাটা বলে না, কিন্তু যখন ঐশ্বরিয়াকে একা সে পায় তখন পুরো বিষয়টা খুলে বলে। ঐশ্বরিয়া প্রথমে একটু ভয় পেলেও বলে ঠিক আছে, এই বিষয়টা আমি ম্যানেজ করে নেব। এরপরে ভেট্রি অনিতার ব্যাপারে জিজ্ঞেস করে ঐশ্বরিয়ার কাছে। ঐশ্বরিয়া বলে তার বড় বোন তার থেকেও ভালো শেফ ছিল, কিন্তু অনিতার স্বপ্ন ছিল পুরো পৃথিবী ঘুরে দেখা আর সব জায়গার নতুন নতুন জিনিস উপভোগ করা, সেগুলোর অভিজ্ঞতা নেয়া। আর এই জন্য সেই স্বপ্ন পূরণ করার জন্যই একদিন সে বাড়ি ছেড়ে চলে যায়। ঐশ্বরিয়া ভাবে ইস, সে যদি তার বড় বোনের মতো হতে পারত, সেও যদি তার স্বপ্ন পূরণের জন্য বাড়ি ছেড়ে চলে আসতে পারত, তাহলে কতই না ভালো হতো। এরপরে ভেট্রিও নিজের ব্যাপারে বলতে থাকে। সে চায় তার ছোট বোনকে পড়াশোনা করাতে, তার মাকে একটু আরামায়েশ দিতে। এছাড়া তার সেই খাবারের স্টলের কথাও বলে, যেখান থেকে সে একটু এক্সট্রা টাকা ইনকাম করত, কিন্তু সেটাও এখন বন্ধ হয়ে গেছে। ঐশ্বরিয়া ভেট্রিকে তার হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে চলে যায়, আর দুজনের মুখের হাসি দেখেই মনে হচ্ছিল তারা হয়তোবা বন্ধুত্বের চাইতেও বেশি দূরে চলে গিয়েছিল। অন্তত আমার সেটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। পরের দিন সকালবেলাতেই ভেট্রি তার মায়ের সাথে কথা বলে। তার মা বলে তোমার ছোট বোন তোমাকে সাহায্য করার জন্য এক্সট্রা কাজ করতে যাচ্ছিল, আর সেই কাজ করতে যেয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে ভেট্রির মনটা খারাপ হয়ে যায়। এরপরে ভেট্রি পান্ডির সাথে দেখা করে আর বলে খাবারের স্টল তো বন্ধ হয়ে গেছে, এরকম যদি আরো কোনো একটা এক্সট্রা কাজ করা যেত তাহলে খুব ভালো হতো, কারণ এখন তার টাকার অনেক বেশি দরকার। এদিকে রঘুপতি রাজনের সাথে দেখা করে আর বলে রিয়া এখন অনেক বেশি একা, ওর এই সময় একটা সাপোর্ট দরকার, আমি চাই তুমি ওর খেয়াল রাখো। এদিকে জন দেখা যায় পান্ডির ওপরে অনেক রেগেছিল। আসলে পান্ডি একজন গেস্টের খাবার বাইরে থেকে এনে দিয়েছিল, আর সেই গেস্টের কমপ্লেন ছিল এই রিসোর্টের খাবারের দাম অনেক বেশি, এই জন্য সে বাইরে থেকে খাবার আনতে বাধ্য হয়েছে। তখনই রাজন সেখানে চলে আসে আর দুই পক্ষকে শান্ত করে, যার ফলে শেফ জন আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনা থেকে পান্ডির মাথায় একটা আইডিয়া আসে। সে বলে আমরা চাইলেই এই রিসোর্টে ছোট্ট একটা কিচেন শুরু করতে পারি।
যেখানে গেস্টদের কম দামে ভালো খাবার দেয়া যাবে। এদিকে রিয়া দিনে দিনে এই রিসোর্টের কাজগুলোকে ভালোবেসে নিচ্ছিল, কাজে ডুবে গিয়েছিল। বিশেষ করে কিচেনের দিকটায় সে খেয়াল রাখছিল, কারণ এই কিচেনের জন্য রিসোর্টের খরচটা অনেক অনেক বেড়ে গিয়েছিল। এইদিকে রিসোর্টে নতুন একজন গেস্ট আসে, যাকে রিসিভ করে ভেট্রি। আর সেই নতুন গেস্টের নাম ছিল লিউ। লিউ সেই রিসোর্টে আসার পরপরই নেদুমারানের সাথে দেখা করতে চায়, সাথে সে আরও একজনের সাথে দেখা করতে চায়, যার নাম ছিল চিকা। ভেট্রি বলে, চিকা এটা আবার কেমন নাম? যাই হোক, সে কিচেনে চলে আসে, আর লিও তাকে যা বলেছে সে নেদুমারানকে সেটাই বলে। নেদুমারানও যখন সেই কিচেনে চিকার নাম শুনতে পায়, সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। যাই হোক, নেদুমারান চলে যায় লিওর সাথে তার রুমে দেখা করতে। লিও তার সাথে দেখা করতে পেরে অনেক খুশি হয়। এরপরে জিজ্ঞেস করে চিকার ব্যাপারে, কিন্তু চিকার নাম শুনতেই আবারও নেদুমারান একেবারেই অন্য ব্যবহার করতে শুরু করে, আর চিনতেই অস্বীকার করে দেয়। নেদুমারান কিছু বলতেই যাবে, তখন সেখানে ভেট্রি চলে এসেছিল। আসলে ভেট্রিকে লিউই ডেকেছিল, টিভিতে একটু সমস্যা দেখাচ্ছিল, সেই সমস্যাটা ঠিক করার জন্যই ভেট্রি সেখানে আসে, যার ফলে নেদুমারান সেখানে আর কিছুই বলে না। আসলে নেদুমারানের ভয় ছিল ভেট্রির সামনে লিউ চিকাকে নিয়ে পুরনো কোনো সিক্রেট বা রহস্য ফাঁস না করে দেয়, আর এই জন্য কিচেনের কথা বলে নেদুমারান সেখান থেকে চলে আসে। বাইরে আসার পরে নেদুমারান অনেক টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে আগে থেকেই এক মুসিবত ভেট্রি এখানে এসে হাজির, তারপরে আবার নতুন মুসিবত লিও আজকে হাজির। এখন সে কি করবে? সে এত গভীর ভাবনায় ডুবে যায় যে ভেট্রি তার পাশে এসে যে দাঁড়িয়েছিল সেটা সে খেয়ালই করে না। যাই হোক, এই চিকাকে আর লিও তার ব্যাপারে কেনই বা জিজ্ঞেস করছিল? এছাড়া ভেট্রি আর ঐশ্বরিয়া তারা কি শুধুই ভালো বন্ধু, নাকি এ থেকে বেশি কিছু? অন্যদিকে রিয়া শেষ পর্যন্ত কি করেছিল? এই সব কিছু দেখতে হলে আমাদের পরবর্তী পার্ট দেখতে হবে। আসলে এই ওয়েব সিরিজের অনেকগুলো এপিসোড, ইতোমধ্যে আমি 2টো পর্বে 16টা এপিসোড এক্সপ্লেন করে ফেলেছি। আরও এপিসোড এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত, আর এই জন্য আজকে এতটুকুই। এই ওয়েব সিরিজটি যদি আপনাদের ভালো লাগে আর যদি পরবর্তী পার্ট দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তাহলে আমি খুব দ্রুতই এই ওয়েব সিরিজের 3য় পর্ব নিয়ে চলে আসব। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।